জুলাই গণ অভ্যুত্থান যাই বলি না, এটি নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা অনুষ্ঠানের আয়োজন করেছে। 19 জুলাই পর্যন্ত আমি বাহিরে ছিলাম। রাহির সাথে আরো অনেক নেতৃবৃন্দের সাথে আমার যোগাযোগ হতো, বিএনপি নেতৃবৃন্দের সাথে, কিন্তু রাহির সাথে প্রতিনিয়ত, এমনকি 28 অক্টোবরের চলমান যে আন্দোলন হলো 28 অক্টোবর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত 24-এ, সেখানেও প্রায় আমার সাথে যোগাযোগ হতো, গোপনে হোয়াটসঅ্যাপে নানাভাবে তাদের আমি আন্দোলন সংগ্রামের অবদানের কথা জানতে পারতাম। পুলিশের চোখ এড়িয়ে বিএনপি বা আন্দোলনের কর্মসূচিকে বাস্তবায়ন করার যে সাহসী উদ্যম রাহি এবং রাহির সহকর্মীদের আমি দেখেছি, এটা নিশ্চয়ই ভুলে যাওয়ার মতো নয়। জুলাই একটি তাৎপর্যমণ্ডিত গণ অভ্যুত্থান বা বিপ্লব। এই বিপ্লব নিঃসন্দেহে কোনো অংশেই ফরাসি বিপ্লবের চাইতে কম নয়। ফরাসি বিপ্লবও ছিল মানুষের অধিকার, নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করার সেই বিপ্লব। তা আমরাও, তারা সামন্ত শ্রেণীর বিরুদ্ধে উঠতি বুর্জুয়া শ্রেণীর সংগ্রাম ছিল, তাদের যে অধিকার, সেই অধিকার রক্ষার সেই সংগ্রাম ছিল, সেটা রক্তাক্ত সংগ্রামে পরিণত। রক্ত ঝরে, প্রতিটি বিপ্লব গণ অভ্যুত্থানে রক্ত ঝরে, কিন্তু এই জুলাই বিপ্লবে যত রক্ত ঝরেছে এক মাসে, এইটা ফরাসি বিপ্লবের সময় বা পৃথিবীর অন্যান্য যে বিপ্লব এক মাসে এত ঝরেছে কিনা সন্দেহ হচ্ছে। গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, আর প্রতিদিন রাজধানী ঢাকায় শুধু তরুণের লাশ পড়ে আছে। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, হাসিনার সমস্ত শৃঙ্খল, সে লোহার শৃঙ্খল, আইন শৃঙ্খলার শৃঙ্খল, বারবার সে শৃঙ্খল প্রতিষ্ঠা করছে, আর সেই শৃঙ্খল ভেঙে ভেঙে নিজের জীবনকে উৎসর্গ করে তারা গণতন্ত্র ফেরানোর জন্য, নাগরিক স্বাধীনতা ফেরানোর জন্য, তারা মানুষের কণ্ঠের স্বাধীনতা ফেরানোর জন্য তারা লড়াই করে যাচ্ছে। কি মহিমান্বিত আত্মদান! তবে একজন এখানে বলেছেন, আসলে এক বন্ধু গুলিতে পড়ছে, আরেক বন্ধু দাঁড়িয়ে যাচ্ছে সামনে। পুলিশ বলছে নিজেই যে কি করবো স্যার, তার অফিসারকে জানাচ্ছে। একজন গুলিতে পড়ে যায়, আরেকজন এসে দাঁড়ায়। এক বন্ধু পড়ে যায়, আরেক মুগ্ধ গিয়ে বলে তোমার পানি লাগবে, পানি। এটা পৃথিবীর বিভিন্ন বিপ্লবের মধ্যেই এই দৃষ্টান্ত দেখা যায়। সেই দৃষ্টান্ত আমরা জুলাই বিপ্লবে দেখেছি কি করে শেখ হাসিনা এইরকম ঘৃণ্য পৈশাচিক ফ্যাসিস্ট তার নিজের দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সন্তানদেরকে হত্যা করতে দ্বিধা করেনি। সে আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনীর অনেককে ডেকে পুলিশের উদাহরণ দিয়ে বলে যে ওরা পারে, আপনারা পারেন না। অর্থাৎ তুমি মারো, তুমি লাশ ফেলো, তুমি রক্ত ঝরাও, আমার তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সেই সোনার হরিণ তার ক্ষমতা, সেই ক্ষমতা ধরে রাখার জন্য তার এত প্রচেষ্টা। কিন্তু শেখ হাসিনা তো মুক্তিযুদ্ধে জাননি, ওনার জামাই, ওনার যে স্বামী, তাকেও মুক্তিযুদ্ধে পাঠান। উনি যুদ্ধ তো এগুলো দেখেননি, শুনেছেন। যদি দেখতেন বাংলার দামাল ছেলেরা কিভাবে লুঙ্গি পরে হাতে রাইফেল নিয়ে হানাদার বাহিনীকে প্রতিহত করতে পারে, তাদেরই উত্তর শুনি জুলাই বিপ্লবের নায়কেরা, তাদেরই উত্তর শুনি জুলাই বিপ্লবের সৈনিকরা। উনি মনে করেছেন এইভাবে গুলি করে, হত্যা করে, রক্ত ঝরিয়ে, রক্ত গঙ্গা বইয়ে দিয়ে তিনি তার ময়ূরের সিংহাসন রক্ষা করবেন। কিন্তু এই ধরো কথা শুনুন, কিন্তু তিনি
এই জাতির বীরত্বের ইতিহাস, তার ভেতরের সাহসের যে শক্তি, এই শক্তির পরিমাপ করতে পারেননি শেখ হাসিনা। পরিমাপ করতে পারেননি বলেই তিনি দেখছেন হেলিকপ্টার থেকে গুলি করাচ্ছেন, র্যাবের হেলিকপ্টার দিয়ে গুলি খাচ্ছে, মিছিল এগিয়ে যাচ্ছে, ডানে বামে চারিদিক থেকে গুলি আসছে, ক্যানন টু রাইট অফ দেম, ক্যানন টু লেফট অফ দেম, ক্যানন ইন ফ্রন্ট অফ দেম, ইনটু দি ভ্যালি অফ দেম। আলফ্রেড টেনিসনের সেই কবিতাটা, ডানে কামানের গোলা বামে কামানের গোলা, মৃত্যুর উপত্যকা দিয়ে সৈন্যরা ছুটে বেড়াচ্ছে। জুলাই বিপ্লবের সৈনিকরা ছিল তাই, ডানে বামে গুলি। আলফ্রেড টেনিসন উপর থেকে গুলির তখন হেলিকপ্টার আবিষ্কার হয়নি, প্লেন আবিষ্কার হয়নি। এখানে আরেকটার যোগ হয়েছে, ডানে গুলি বামে গুলি, সামনে গুলি পেছনে গুলি, আকাশ থেকে গুলি, তারপরে দুর্দম বেগে এগিয়ে যাচ্ছে এই বাহিনীরা। শেখ হাসিনা তারপরেও ক্ষমতার লোভে নিরানন্দ। যখন দেখছে নরসিংদীর জেল ভেঙে ছাত্ররা 900 জন বন্দীকে বের করে নিয়ে গেছে, তখনও তার টনক নড়েনি। ফ্যাসিস্ট ক্ষমতার জন্য কাঙাল, নিজের সন্তানের রক্তের উপর হেঁটে যেত, তার কোনো দ্বিধা নেই। এটাই আমরা দেখেছি। তারপরেও তার আরেক সেনাপতি ওবায়দুল কাদেরের কথা ভুলে গেছেন? ওই জুলাইয়ের 24-25 তারিখে তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন ছাত্রদের উচিত শিক্ষা দেওয়া হবে। এরা দেশের অভিভাবক, এরা দেশের মন্ত্রী, এরা রাজনীতি করে, ওদের টনেও টনে না। সাংবাদিক সম্মেলন করে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী বলছেন এরা রাজাকারের বাচ্চা। ছাত্ররা জবাব দিয়েছে, কে বলেছে? স্বৈরাচার, আমরা নাকি রাজাকার। কি বিদ্রুপ, কি ব্যঙ্গ এই ছেলেরা করেছে। নতুন অভিনব তারা কর্মসূচি নিয়ে এসছে, তারা ছড়া কেটেছে, গান গেয়েছে, তারপরে পতন হয়েছে। 19 জুলাই আমি গ্রেপ্তার হলাম। বাইরে কি হচ্ছে অত জানতাম না, কিছু আমরা খবর পাচ্ছি। শুধু বলতে পারে এক দফার আন্দোলন দায়ী না কেন? যখন 2 তারিখ কি 3 তারিখে শুনলাম এক দফার আন্দোলন, সেই দিন আমরা বুঝলাম যে হাসিনা আর থাকবে না। হাসিনা তার দিন শেষ, তার অত্যাচার, তার অবিচার, তার গুম, তার খুন, তার শেষ। একটি মুক্ত নিঃশ্বাস নেওয়ার আমরা একটি দুপুর পেলাম। সেই দুপুরটি হচ্ছে 5ই আগস্টে সকালে, যখন সেনাবাহিনীর প্রধান বললেন যে তিনি তখনও বলেননি, ঘোষণা হলো টেলিভিশনে, আমরা বিভিন্নভাবে সংবাদ পাচ্ছি তিনি বক্তব্য রাখবেন। তখনই আমরা বুঝলাম শেখ হাসিনা নেই, জনগণের বিজয় নিশ্চিত হচ্ছে। ঠিক 1:30টার দিকে আমরা খবর পেলাম শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং অন্তর্বর্তী সরকার গঠন করা হয় কয়েকদিনের মধ্যে। বিজয় নিশ্চিত হল। 6 তারিখ সকালে মুক্ত নিঃশ্বাস দিলাম জেলখানার ভিতরেই। 3টার দিকে আমরা সব বেরিয়ে গেলাম। এই জুলাই বিপ্লব হচ্ছে সেইটা। 17 বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের লড়াইয়ের আপসহীন সংগ্রামের এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। নিজে অসুস্থ হয়েছেন, অসুস্থ করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, উচ্চ চিকিৎসা দেওয়া হয়নি, তাকে ওষুধ দেওয়া হয়নি, চিকিৎসার নামে তার খাদ্যের মধ্যে বিষ দেওয়া হয়েছে কিনা এই নিয়ে আজকে প্রত্যেক সবার মধ্যে সংশয়। তারপরেও ন্যূনতম ভাবে তাকে নড়ানো যায়নি তার আপসহীনতা থেকে। গণতন্ত্রের জন্য তার দৃঢ়চেতা যে মনোবল, সেই মনোবলকে শেখ হাসিনা কাবু করতে পারেনি। বেগম খালেদা জিয়া 5 তারিখ রাত্রে আমরা তার মুক্তির ঘোষণা শুনলাম। তো সেই 17 বছরের সংগ্রামের ফসল
জুলাই, আমি বলে থাকি এই 17 বছর সংগ্রামে আন্দোলনের মধ্যে দিয়ে এই আন্দোলন যেন ফুল দেখেছে, কিন্তু ফুল ফুটতে দেখিনি। জীবনে অনেক ফুল ফুটতে দেখলাম জুলাই মাসে। বন্ধুরা আমার, ছাত্র বন্ধুরা আমার, এখন এই যে অর্জন, গণতন্ত্রকামী রাজনৈতিক দল, বিশেষ করে ছাত্র জনতা, বিশেষ করে ছাত্রদের, তাদের আত্মঘাতী আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম আকরাম, আহনাফ, ফাইয়াজ, কার কথা 1400-1500 তাদের মহিমান্বিত আত্মদানের মধ্যে দিয়ে জুলাই গণতন্ত্র ফিরে আসে। তা আজকে আবার নতুন করে যা শুনছি, যা দেখছি, এটা তো বিস্ময়কর। মানুষ তো এটা, জনগণ তো এটা চায় না। কমপক্ষে একটা ঐক্যমতের জায়গা তো থাকতে হবে। কিন্তু মনে হচ্ছে যে বিএনপি জনগণের ভোটে একটি দীর্ঘদিনের সংগ্রামের, দীর্ঘদিনের প্রতিবাদ, বিক্ষোভ, সবকিছুর মধ্যে দিয়ে এত রক্ত ঝরানোর উদ্দেশ্যই ছিল গণতন্ত্র ফিরে আনা, তার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে। তো এই যে ক্ষমতায় আসা 3-4 মাস যেতে না যেতেই নানা কথা, নানা কাহিনী, নানা ধরনের ঘটনা তৈরি করা হচ্ছে। কেন? বিএনপি নাকি দলীয়করণ করছে। তা আমি শুধু একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রমাণ নেই। এখানে নাসির বলে গেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সাদা দলের আহ্বায়ক ছিলেন। উনি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাস করেন, এটাই আমাদের সাথে পরিচিত। আমি বর্তমান ভাইস চ্যান্সেলর, আগের যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারে অ্যাপয়েন্টেড, তাকে অনুরোধ করেছিলাম তার ছোট ভাই একটি ডিপার্টমেন্টে তিনি মেধা একেবারে লিস্টের 2য় নম্বর নামটা হচ্ছে তার, 2 জন শিক্ষক নেবে। লুৎফর ভাই আমাকে অনুরোধ করেছিলেন একটু বলার জন্য, আপনি ওই ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, আমি ভাইস চ্যান্সেলরকে বললাম। আমি বলতে পারি কি তাহলে শুনে কিনা, কারণ এটা তো মানে ঠিক অন্য ধারার লোক। তো আমি ভাইস চ্যান্সেলরকে অনুরোধ করলাম যে আমাদেরই সংখ্যক সাদা দল একসময় সবাই ছিল, এর মধ্যে আপনাদেরও লোকজন এখানে ছিল। তো আমাদের সাদা দলের আহ্বায়ক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখন প্রভিসি, আপন ছোট ভাই, তিনি লিস্টের সেকেন্ডে আছেন, তার বিষয়টা একটু বিবেচনা করবেন। কারণ আপনারা 2 জনই নেবেন, শুধুমাত্র তাকে বিএনপি বিবেচনা করে 1 নম্বর নিয়েছেন, 3 নম্বর নিয়েছেন, জামাত কোনটা জামাত এইভাবে নিয়ে তিনি সিলেকশন দিলেন তাদের। তাহলে ভাই আপনারা যদি ক্ষমতায় আসেন, আপনার ডিএনএ টেস্ট না, একেবারে সালফিউরিক অ্যাসিডের মধ্যে চুবিয়ে দেখবেন সেটা জামাত কিনা। আমি শুধু একটা প্রমাণ দিলাম। সরকার যখন হয়, একটা হয় যে মূল অ্যাডমিনিস্ট্রেশন, অবশ্যই মূল অ্যাডমিনিস্ট্রেশনগুলোতে নিজের দলের লোক বসা, সরকার চলে গেলে সেটা চলে যায়। এটা অনিয়ম না, এটা বেআইনি না। মার্কিন যুক্তরাষ্ট্রে যে সরকার আসে, একসাথে 18,000 পদে লোক বসায়, যখন চলে যায় 18,000 লোকের চাকরি চলে যায়। স্পয়েলেজ সিস্টেম, এই স্পয়েলেজ সিস্টেম পৃথিবীর উন্নত গণতান্ত্রিক দেশে সবই আছে উপরের দিকে, কিন্তু তারপরেও একটা ব্যুরোক্রেসি আছে নিচে, তার নিচে যেখানে কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে আপনার নেওয়া হয়, সেখানে কোনো কনসেশন করে না। কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি, এরা যদি কোনোদিন ক্ষমতায় আসে, এরা যে দলীয়করণ করবে, বাংলাদেশের ইতিহাসে সকল দলীয়করণ একেবারে মানে তার দৃষ্টান্ত ইতিহাসে পাওয়া যাবে না। আজকে এই কথা তারা বলে। আবার তাদের সাথে
আরেকটি নতুন রাজনৈতিক দল, অত্যন্ত ইয়াং ছেলেদের, তাদের ব্যাপারে আমি কিছু বলতে চাই না। কেউ কেউ বলছেন যে জুলাই চেতনা বা জুলাইয়ের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই, বিএনপির মধ্যে ছিল না। তো আমি সেই দলের, তাদের মহিলা নেতা বলেছে, আপনার 22শে জুলাই শেখ হাসিনার একটা স্টেটমেন্ট দেখবেন, বিএনপিকে উদ্দেশ্য করে বলছে, আন্দোলন যখন তুঙ্গে, তিনি বলছেন এর পিছনে বিএনপি এখানে মদত দিচ্ছে, তাদের পরিণতি ভয়াবহ হবে। আপনাদের কথা কাউকে হবে। আর জুলাই যদি সম্পর্ক না থাকে বিএনপির, তাহলে 19শে জুলাই আমি রাত্রে অ্যারেস্ট হলাম, রাত্রেবেলায় সিরিয়ার নেতা নজরুল ইসলাম খান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আমিনুল হক, মজনু, ঢাকার মাঠের যারা নেতৃত্ব দেন তারা সবাই গ্রেপ্তার করে নিয়ে গেল। তাহলে আপনারা এটা কি বলতে চাচ্ছেন? আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, গুপ্ত যে কথা নিয়ে এখানে অনেকে বলেছেন গুপ্ত, এই গুপ্ত হচ্ছে এমন একটি রাজনৈতিক দল, এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন এবং আমাদের দলের সবাই বিশ্বাস করে, যাই রাজনীতি করুন তারা পশ্চাৎপদ রাজনীতি করে, এদের দৃষ্টিভঙ্গি পশ্চাৎপদ, এরা অগ্রগতির কথা, এরা অগ্রগামিতার কথা, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা এদের মধ্যে নেই। আপনারা যে জোট করলেন তাদের সাথে, আপনারা ইয়াং ছিলেন, আপনাদের রাজনৈতিক দর্শকটাও তো একটু আপনাদের উপলব্ধি করতে হবে। কোনোদিনই মেনে নেওয়া যায় না যে আপনারা ইয়াং ছেলেরা থাকবেন সব থেকে প্রগতিশীল, অগ্রগামিতার চিন্তা করবেন, অগ্রগতির চিন্তা করবেন, নতুন কিছু দেশকে দেওয়ার জন্য আপনাদের চিন্তা করবেন। কিন্তু আপনাকে জোট করলেন একটা পেছন ফেরা একটি রাজনৈতিক দল, পশ্চাৎমুখী একটি রাজনৈতিক দলের সাথে আপনারা যোগ করলেন। এটা পলিটিক্যাল ফিলোসফির দিক থেকেও আপনারা জিনিসটা সঠিক করেন। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু বলতে চাই যে আজকে বর্তমান সরকার সবাইকে নিয়েই তিনি কাজ করতে চান, এগিয়ে নিয়ে যেতে চান, একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির মধ্যে দিয়েই তিনি কাজ করতে চান। এটা যদি কোনোভাবে বিঘ্নিত হয়, আজকে যেভাবে আপনারা বিরোধিতা করছেন, কুরুচিপূর্ণ কথা, নোংরা কথা, ঘৃণ্য কথা, শেখ হাসিনা এই কাজটা করত। আমি অন্য কথা বাদ দিলাম, শেখ হাসিনা দলের ভিতরে, দেশের মধ্যে তিনি কি করতেন? রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কলঙ্কজনক কথা বলতেন, বিএনপির নেতা নেত্রী সম্পর্কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অহির্নিশ তিনি মিথ্যা কথা বলা, কলঙ্ক লেপন করা, অপপ্রচার করা, এই কাজটা করত। এখন দেখছি আমাদের কিছু কিছু ছোট ভাইরা শেখ হাসিনার আদর্শ অনুসরণ করেই সেটা করছেন। তো এটা তো জনগণ ঠিক মতো নেবে না। আমাদের এখানে যারা বক্তৃতা করেছেন, আমাদের যারা, আমরা যতই